এ এম মাহবুব উদ্দিন, জনাব এ এম মাহবুব উদ্দিন। মাননীয় চিফ হুইপ কিছু বলতে চান? তো এই মুহূর্তে উনি উপস্থিত নেই, এটা পরে দিয়ে না সেকেন্ড ম্যান অথবা থার্ড ম্যানকে দেন। এই মুহূর্তে তিনি উপস্থিত নেই, আপনি তার পরবর্তীতে দিয়েন। ইফ দ্যাট ইজ দ্য কেস, এই রুলস সবার ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। কেউ থাকবে না, পরে আসবে, আবার যাবে, আবার আসবো। আবার যাবে, আবার So, যদি only exception না, মাননীয় চিফ হুইপ, let us make it clear. I am being instructed by the honorable speaker not to extend time, not to go backward. So আপনি রুলস করলে সবার জন্যই করেন, আর না হলে নাই। আচ্ছা ঠিক আছে মাননীয় স্পিকার, আপনি যেটা মনে করেন সেটাই সঠিক। না না না, আমরা তো এই চেয়ার থেকে বসে আপনাদের ইনস্ট্রাকশন, আপনাদের কথা টাইম অনুসারে, সিরিয়াল অনুসারে চলি। টাইম ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে উনি উপস্থিত না থাকার কারণে নেক্সট টাইমে সেকেন্ড বক্তা বা থার্ড বক্তা দিন। এখন একজনের দেন, বরকতুল্লাহ বুলু সাহেব আছেন, তারা দিতে পারেন। না, আমি সিরিয়াল অনুসারে যাই, তাহলে সিরিয়ালে ব্যাঘাত ঘটাবেন না। আচ্ছা মাননীয় স্পিকার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জনাব মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া, জনাব মোহাম্মদ বরকতুল্লাহ বুলু, জনাব মোহাম্মদ বরকতুল্লাহ বুলু, আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার, আমি এই সংসদে রাষ্ট্রপতির ভাষণে বক্তব্য রাখি নাই এবং এই বাজেট এই কোনো কোশ্চেন কিছু করি নাই। একদিন মাননীয় বিরোধী দলের নেতার একটি নোটিশের উপর আমি একটু বক্তব্য রেখেছিলাম 7 মিনিট। অতএব আপনি আমাকে একটু কনসিডার করবেন, যেহেতু আমি বক্তব্য রাখিনি। আপনি আমার অত্যন্ত কাছের মানুষ, আপনাকে আমি ভালো জানি। মাননীয় সদস্য, আমি একটু ক্লিয়ার করি। আমি প্রথম দিনেই বলেছি, আই এম ইনস্ট্রাক্টেড এন্ড অ্যাডভাইসড বাই দ্য অনারেবল স্পিকার। দিস মর্নিং অনারেবল স্পিকার ইনস্ট্রাক্টেড মি নট টু এক্সটেন্ড টাইম। মাননীয় স্পিকার, আপনি যে কথাটা বলছেন এতে আমার 30 সেকেন্ড সময় চলে গেছে, আপনি 30 সেকেন্ড অ্যাড করে দেবেন। মাননীয় স্পিকার, আজকের আমি এখানে দাঁড়িয়েছি 2026-2027 সালের বাজেট। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন, এই বাজেটটি জনবান্ধব, ব্যবসা বান্ধব এবং গণমুখী। আমি এই বাজেটকে অভিনন্দন জানাই। আমি বাজেটের উপর বিশেষ বক্তব্য রাখব না, কারণ আমি এই ব্যাপারে বিশেষ অভিজ্ঞ ব্যক্তি নই। আমি দু একটি কথা বলতে চাই মাননীয় স্পিকার। আমার এলাকা নোয়াখালী 3 বেগমগঞ্জ। বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা হচ্ছে নোয়াখালী এবং বাংলাদেশের সবচেয়ে ধনী উপজেলা হচ্ছে বেগমগঞ্জ, বৃহত্তর বেগমগঞ্জ। আমি সেখানকার প্রতিনিধিত্ব করি। অতএব মাননীয় অর্থমন্ত্রী, আমরা বাংলাদেশের রেভিনিউতে, জিডিপিতে নোয়াখালী এবং বেগমগঞ্জের মানুষ যে অবদান রাখে, সেই হিসাবে আপনি আপনার বাজেটটি আমাদের জন্য দেবেন, এটাই হলো আমার আবেদন। আজকে মাননীয় স্পিকার, এখানে আমাদের বিরোধী দলের নেতা, যিনি সংসদে বিরোধী দলের নেতা, ওনাকে দেখতে অত্যন্ত শ্বেত শুভ্র একটি আত্মশুদ্ধ মানব বলে আমি বিশ্বাস করি। তো উনি সংসদে সবার কাছে একটা আবেদন রেখেছেন জাতির ঐক্যের জন্য। আবার উনি কিছুদিন আগে একটি জনসভায় দাঁড়িয়ে বললেন, অতি আসন্ন, অতি শীঘ্রই বাংলাদেশে আরেকটি বিপ্লব সংগঠিত হবে। আমি ওনার এই কথার সাথে একমত হতে পারি নাই। 4 মাসের একটি সরকার, এখানে সবার ঐক্যমতের ভিত্তিতে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সরকার এসেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং উনি এই কথাটি বললেন। আমি অত্যন্ত ব্যথিত হয়েছে, কারণ উনি ওনার মতন একজন সজ্জন দেশপ্রেমিক ব্যক্তি 4 বছরের সরকারকে বিপ্লবের মাধ্যমে 4 মাসের সরকারের বিপ্লব, কি বিপ্লব হবে আল্লাহ জানে, এক আল্লাহ ছাড়া বলতে পারবেন। এখানে আমি আরেকটি কথা বলতে চাই মাননীয় স্পিকার। আমরা যে এলাকার সমস্ত মানুষ আমাদেরকে বলে, সেখানে একটি নির্বাচনের সময় একটি স্লোগান ছিল, আসিয়া যদি বেহেশতে যেতে পারে ফেরাউনের স্ত্রী, তাহলে আপনারা কেন যেতে পারবেন না? আমাদের মা বোনদের যে
ইমান আকিদা নষ্ট হয়েছে। আমরা সবাই ফেরাউন হয়ে গেলাম, আর আমাদের স্ত্রীরা মা বোনরা সবাই আসিয়া হয়ে গেল। এই যে আসিয়ার কি কারণে বেহেশতে যাবে এটা আল্লাহ নিজে খোদ কোরআনে বলে দিয়েছেন। আর সব টাকা দিয়ে 10,000 টাকা বিভিন্ন টাকা চাওয়াল দিয়ে এই আসিয়াদের চরিত্র যেভাবে হরণ হয়েছে, আমি আপনাকে বলতে চাই, মাননীয় বিরোধী দলের নেতার কাছে আমার একটা আবেদন থাকবে, আপনি একটি দোয়া দিবস জাতির সামনে আপনি পেশ করবেন, আপনি দোয়া করবেন এই সংসদে যেন আমাদের সবার ইমান আকিদা ফেরত আসে। এই যে আমরা সবাইকে আসিয়া বানিয়ে ফেললাম আর আমরা সবাই ফেরাউন হয়ে গেলাম, এই ফেরাউন থেকে আমরা যেন ফেরত আসি আর আমাদের মা বোনরা যেন আসিয়ার থেকে ফেরত আসে। মাননীয় স্পিকার, আমি এখানে আরও অনেক কথা আসে, 1947 সালের কথা আসে। আমি 1946 সালে এই উপমহাদেশে ডাইরেক্ট অ্যাকশন ডে হয়েছিল হিন্দু মুসলিম দাঙ্গার সময়। সেই সময় মতুয়া সম্প্রদায়ের নেতৃত্ব ডক্টর যোগেন্দ্রনাথ, এই শিডিউল কাস্টের নেতারা সেদিন মুসলিম লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানের পক্ষে তারা ভোট দিয়েছিলেন, এবং সে কারণে এই পূর্ব বাংলার 5টি জেলা সেদিন পাকিস্তান হয়েছিল, পূর্ব পাকিস্তান হয়েছিল। এবং সেদিন এই মুসলিম লীগের নেতা হোসেন সৈয়দ সরওয়ার্দী এবং মুসলিম লীগের আপনার হিন্দু উচ্চবর্ণের হিন্দুরা ডক্টর আম্বেদকরকে বোম্বেতে ভোট দেননি, উনি পরাজিত হয়েছিলেন। তারপর উনি যশোর এবং খুলনা একটি আসনে হোসেন সৈয়দ সরওয়ার্দী এবং ডক্টর যোগেন্দ্রনাথের সহায়তায় উনি এখান থেকে নির্বাচিত হয়েছিলেন। 47 সালের পরে এটা পাকিস্তান হওয়ার পরে ওনার আবার গণপরিষদ সদস্য বাতিল হয়ে যায়। আমি এই কথাটি এই জন্য বলছি, সেদিন উচ্চবর্ণের হিন্দুদের বিরুদ্ধে এই ডক্টর যোগেন্দ্রনাথ তার একটি সংগ্রাম ছিল, মুসলিম লীগেরও একটি সংগ্রাম ছিল। তারা এই দেশের মানুষের মুক্তির জন্য একসাথে কাজ করেছেন। পাকিস্তানের সপক্ষে এই পূর্ব বাংলাকে আলাদা একটি রাষ্ট্র রাখার জন্য তারা চেষ্টা করেছিলেন, সেটা ব্যর্থ হয়েছেন। তা আমি এখানে এই কথাটি এই জন্য বলছি যে এবারকার আমি আমাদের দেশের হিন্দু ভাইদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। 46 সালে তারা যেভাবে 47 সালে পাকিস্তানের পক্ষে হিন্দু সম্প্রদায়ের এই শিডিউল কাস্টের নেতারা তারা ভোট দিয়ে 5টি জেলাকে পাকিস্তান করেছিল, এবারও তারা বাংলাদেশকে রক্ষা করার জন্য তারা সমস্ত হিন্দু ভাইরা, শতকরা 99% হিন্দু ভাইরা এই বিএনপির ধানের শীষে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতীক, স্বাধীনতার মহান ঘোষক বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষের প্রতি ভোট দিয়ে তারা বিএনপিকে ক্ষমতা আনার চেষ্টা করে। কি কারণে আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি, আমরা 1971 সাল আর দেখতে চাই না, আমরা 1 কোটি মানুষ সেদিন ভারতে নির্বাসিত হয়েছিলাম, আমরা রিফিউজি হয়েছিলাম, এবারও যদি আমরা আতঙ্কিত যদি বিএনপি ক্ষমতা না আসে আবার না আমাদেরকে ভারতে চলে যেতে হয়। তো এই অবস্থা থেকে 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে আমরা 30 লক্ষ শহীদের রক্তের সাথে আমরা বেমানি না করি, এটাকে ধরে রেখে আমাদের বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের বাজেট, আমি যদি এখানে দাঁড়িয়ে বলতে চাই, অর্থমন্ত্রী আছেন, বাংলাদেশের বাজেট প্রণয়ন করার জন্য কোথাও যেতে নাই। পৃথিবীর সমস্ত 700 কোটি মানুষের একদম মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি প্রশ্নের উত্তর সেখানে আছে, সেটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওনার জীবনী দেখলে সকল মানুষের প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আর বাংলাদেশের জন্মের পর বাংলাদেশের এই যে বাজেট প্রণয়ন, বাংলাদেশের সকল সমস্যা, এটা যদি আপনি দেখতে চান তাহলে জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা থেকে ওনার 4.5 বছরের ক্ষমতায় উনি যেভাবে দেশকে উন্নয়ন করেছেন, উনি 1-2টি বাজেট উনি নিজে অর্থমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছিলেন, বাজেট পেশ করেছিলেন। ওনার বাজেটের দিকে তাকালে, ওনার দেশ শাসনের দিকে তাকালে, ওনার দেশপ্রেমের দিকে তাকালে আমাদের সমস্ত প্রশ্নের বাংলাদেশের উত্তর পাওয়া যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে। এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান থেকে যদি আমরা বিচ্যুত হই তাহলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের আপনার হুমকির সম্মুখীন হবে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে অর্থমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই, আজকে ইরান পৃথিবীতে একটি মডেল হয়েছে, উত্তর কোরিয়া মডেল হয়েছে। কি কারণে? তারা যদি সামরিক খাতে এই উন্নতি না করতে পারত তাহলে আজকে ইরানের মানচিত্র থাকতো না। আমিও আজকে এই হাউজে আপনার মাধ্যমে সবার কাছে 300 সংসদ সদস্য সবার কাছে আবেদন রাখবো, বাংলাদেশের সামরিক খাতে 42,000 কোটি টাকা নয়, 1 লক্ষ কোটি টাকা বাংলাদেশের সামরিক খাতে বাজেট করা হচ্ছে। বাংলাদেশ কারো বিরুদ্ধে যুদ্ধ করবে না, কিন্তু
মানে আপনার আত্মরক্ষার জন্য আমাদের প্রস্তুতি থাকা প্রয়োজন। এই খাতে যদি যদি ইরান যদি এই প্রস্তুতি না রাখতো তাহলে ইরানের মানচিত্র থেকে ইরান বসে যেত। তাই আমি আমার বক্তব্যে আরেকটু কিছু বলতে চাই, আমার এলাকার দিকে যাই। এবার আমি আরেকটি কথা বলতে চাই, গাজীপুর এবং সাভার হচ্ছে নারী শ্রমিকদের আবাসস্থল এবং কর্মস্থল। এখানে একটি অত্যাধুনিক নারী শ্রমিক হাসপাতাল করার জন্য আমি সরকারের কাছে আবেদন রাখছি। আজকে আমি আমার এলাকার কথা কিছু বলতে চাই। মাননীয় স্পিকার, আমি আগেই বলেছি, আমার বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় আমার চমুনি এসএ কলেজটি বন্ধ হয়ে গেছিল। প্রায় 40 একরের উপরে কলেজটি নির্মিত। এই কলেজের উনি 13টি বিভাগে সেদিন অনার্স কোর্স চালু করেছিলেন, 105 জন শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আমি আপনার মাধ্যমে, শিক্ষামন্ত্রী এখানে নাই আছেন, বললো যে ন্যূনতম 6টি মাস্টার্স কোর্স এই কলেজে চালু করার জন্য দাবি জানাচ্ছি। আমার এখানে একটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একটু 1 মিনিট বাড়ায় দেবেন স্পিকার, 1 মিনিট। একটি ভোকেশনাল ডিপ্লোমা ইনস্টিটিউট করেছিলেন, আমি সেটাকে 91 সালে ডিপ্লোমা করেছিলাম, 2001 সালে এটাকে বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজে রূপান্তর করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 30 বিঘার উপর একটি ATI, একটি এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট করে গেছেন। সেখানে ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্পিকার মহোদয় বলে গেছেন, টাইম চাহিয়া লজ্জা দিবেন না। আলোচনায় অংশগ্রহণ করবেন বরিশাল 3 আসনের নির্বাচিত সদস্য জনাব জয়নুল আবিদিন। জনাব জয়নুল আবিদিন, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। বাজেট সম্পর্কে আমার খুব ভালো ধারণা নাই। একটা জিনিস আমি খুব ভালো পারি, আপনি যেটা ভালো জানেন, যে মাইলর্ড বলতে খুব ভালো পারি। তারপরেও যেহেতু 2026-27 সনের বাজেট নিয়ে আলোচনা চলছে, আলোচনা হচ্ছে, এই সম্পর্কে দু একটি কথা বলতে চাই। আমার ডান পাশের বন্ধুদের বক্তব্য শুনেছি, আমার পাশের বক্তব্য, সকলের বক্তব্য শুনেছি, এবং প্রত্যেকে তাদের নিজ নিজ অবস্থান থেকে তাদের যুক্তি উপস্থাপন করেছেন। কেউ বলেছেন 9,38,000 কোটি টাকার বাজেট, এটা খুব বড় বাজেট হয়ে গেছে, এটা বাস্তবায়ন সম্ভব নয়। মাননীয় স্পিকার, আমি আপনাকে বলতে চাই, এই বাজেট বাস্তবায়ন শুরু হয়ে গেছে তখনই যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, গণমানুষের নেতা যখন দুটি বন্ধুপ্রতিম দেশ মালয়েশিয়া এবং ভারত সফরে গিয়েছেন এবং ফিরে এসে বিবৃতি দিয়েছেন। হ্যাঁ, মালয়েশিয়া এবং চায়না, এই দুইটি অঞ্চল বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, এবং সেখানে তিনি গিয়ে এসে আজকে যে বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতি প্রমাণ করে যে বাজেটের বাস্তবায়ন শুরু হয়ে গিয়েছে। আমাদের অর্থমন্ত্রী বাজেট দেওয়ার পূর্বে সর্বশ্রেণী পেশার মানুষ একটা ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে ছিল। তাদের ধারণা ছিল গত 54 বছর যেভাবে বাজেট হয়েছে, এইবারও বোধহয় সেই রকমই বাজেট হবে। কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কা ছিল, কিন্তু শঙ্কাটা কেটে গেল যখন বাজেট আমরা বক্তৃতা শুনলাম এবং বাজেটে দেখলাম যে মাননীয় অর্থমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বাজেটে এমন কোনো দিক নাই যে দিকগুলো আলোচনা করেন নাই। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে করে না বাড়ে, সেজন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ে তিনি আলোচনা করেছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন সেটা কিভাবে সম্ভব
আমরা চিন্তাও করি নাই যে 61টা পণ্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য তার মূল্য কিভাবে কমাতে হবে সেটাও তিনি তার বাজেট বক্তৃতায় আলাপ আলোচনা করেছেন এবং নির্দেশনা দিয়েছেন। সেজন্য তাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, সময় তো খুব বেশি নাই, তবে দু চারটি কথা বলতে হয়। সেটা হচ্ছে যে এই বাজেটে শিক্ষা হচ্ছে একটা জাতির মূল শক্তি। যে জাতি শিক্ষিত নয় সে জাতি কোনো উন্নতি করতে পারে না। তো শিক্ষা খাতে যে বাজেট দেওয়া হয়েছে, আমার মতে এই বাজেটটি এখানে শিক্ষা খাতে 1.39 থেকে 2% উন্নীত করা হয়েছে। এটা আরো উন্নীত করা দরকার মাননীয় স্পিকার। কেন উন্নীত করা দরকার? তার কারণ এখনো বহু স্কুল জরাজীর্ণ অবস্থায় রয়েছে, কোনো স্কুলের সীমানা নির্ধারিত নাই। এই সমস্ত বিষয়ের উপরে আমাদের আলোকপাত করা দরকার, কেন শিক্ষাক্ষেত্রে যদি আমরা পিছিয়ে যাই সারা জাতি পিছিয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে, আমরা অনেকেই বলি স্বাস্থ্যই সুখের মূল। এটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও চিন্তা করে প্রতিটি উপজেলায় 31 শয্যা বিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্র করেছিলেন। সেটাকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া 51 সিটের হসপিটাল করেছিলেন। সেটাকে এবারে 100 শয্যায় উন্নীত করার জন্য এই বাজেট বক্তৃতার মধ্যে রয়েছে। সেজন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই এবং এই বাজেটে যিনি বরাদ্দ দিয়েছেন আমাদের অর্থমন্ত্রী, তাকেও আন্তরিক ধন্যবাদ জানাই। তবে এইখানেও কিছু বাড়াবার দরকার রয়েছে এই বাজেটের মধ্যে। আর আপনি তো জানেন যে আমরা একই অঞ্চলের অবস্থান করছি। বিচার বিভাগ সকলেই বলেন বক্তৃতার মাধ্যমে আমরা সুশাসন চাই, ভালো বিচার চাই। পেটে তো ভাত দিলে তারপরে তো পিঠে লাথি দেবেন, ভাত দেবেন না লাথি মারবেন, এটা তো হয় না। 20 কোটি লোকের দেশ, দেশের সর্বোচ্চ আদালতে মাত্র 70 জন বিচারপতি কাজ করছেন। এর আগে আরো কম ছিল, কিন্তু সেখানেও আপনার বাজেট আমাদের বাড়ানো হয় নাই। আইনজীবীরা সবচাইতে বেশি রেভিনিউ দিয়ে থাকে আমি বলি, তার কারণ মামলা ফাইল থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত প্রত্যেকটি জায়গায় কোর্ট ফি দিতে হয় মাননীয় স্পিকার, এটা আপনি ভালো করে জানেন। কিন্তু এই বিচার বিভাগের সম্বন্ধে কোনো বাজেট এখানে দেওয়া হয় নাই। আমি মাননীয় অর্থমন্ত্রীকে বিচার বিভাগের জন্য বাজেট দেওয়ার জন্য আমি অনুরোধ করছি এবং বাজেট বৃদ্ধি করার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, ওই বাংলাদেশে বলা হয় যে কোন জেলায় কোনো ট্রেন নাই, দুই বন্ধু ট্রেনে করে চিটাং যাবে। এখন এক বন্ধু আরেক বন্ধুরে বলতেছে, ও ভাই আইলাম তো লঞ্চে করে সিঁড়ি দিয়ে, এখন তো যে যায় আর আসে কোনো সিঁড়ি তো ফেলে না। এই অবস্থা হয়েছে আমাদের এলাকার, কিন্তু আমাদের এলাকায় কোনো ট্রেনের ব্যবস্থা নাই। আমরা ভেবেছিলাম পদ্মা সেতু হওয়ার পরে একটা ট্রেনের ব্যবস্থা হবে, ওই পর্যন্ত মোটামুটি গিয়েছে লাইন, কিন্তু এরপরে কোনো ট্রেনের ব্যবস্থা নাই। আমি মাননীয় অর্থমন্ত্রীকে বলবো যে আমাদের অঞ্চলে, বরিশাল অঞ্চলে এক ট্রেনের ব্যবস্থা করা হোক। আর বিশেষ করে বরিশাল বিভাগটা হচ্ছে 200 বছরের বেশি পুরানো বিভাগ। এই বিভাগে একটা আদালত আছে, আদালতের ভবনের বয়স হয়েছে 150 বছর। ধন্যবাদ মাননীয় সদস্য।
আলোচনায় অংশগ্রহণ করবেন গোপালগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা। জনাব মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরে বাজেট আলোচনায় আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বাংলার রাখাল রাজা, আমাদের এই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল অর্থমন্ত্রী হিসেবে আমি আখ্যা দিব আমাদের শ্রদ্ধেয় নেতা, আমাদের প্রতিষ্ঠাতা, প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি এ কারণেই ওনাকে সফল অর্থমন্ত্রী বলবো যে উনি স্বাধীনতার পর, বিশেষ করে 15ই আগস্টের পরে উনি যখন এদেশের শাসন ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিলেন, উনি সরকার প্রধান হয়েও উনি কিন্তু অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন। উনি পরপর 2 বার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং একটি বিধ্বস্ত অর্থনীতি থেকে একটি তলাবিহীন ঝুড়ি হিসেবে খ্যাত বাংলাদেশকে উনি একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ হিসেবে রূপ দিয়েছিলেন। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার সেই মহান নেতাকে। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের মা, গণতন্ত্রের মা, এদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ব্রহ্মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের এবং 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সেই সব বীর ও সাহসী আত্মোৎসর্গকারী ভাই বোনদের, যাদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন ও মুক্ত পরিবেশে নতুন এক বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনের লক্ষ্যে এই পবিত্র সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি গোপালগঞ্জ 1 আসনের অন্তর্গত মকসিদপুর ও কাশিয়ানী এলাকার সকল মানুষকে, যারা দল মত নির্বিশেষে তারা তাদের সমর্থন দিয়ে আমাকে এই মহান জাতীয় সংসদে তাদের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী আজকে এক বিশাল ও যুগোপযোগী বাজেট উপহার দিয়েছেন। এটি শুধু ব্যয়ের হিসাব নয়, এটি আমাদের অর্থনৈতিক গণতান্ত্রায়ন এবং ডিরেগুলেশনের মাধ্যমে $1 ট্রিলিয়ন অর্থনীতি রূপান্তরের দূরদর্শী দলিল। মাননীয় স্পিকার, বৈষয়িক অর্থনৈতিক মন্দা এবং পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটে মাননীয় অর্থমন্ত্রীর প্রস্তাবিত 9,18,000 কোটি টাকার বাজেট, আমাদের 38,000 কোটি টাকার বাজেট আমাদের সবার জন্য বিশাল এক সম্ভাবনার দ্বার খুলেছে। যথাযথভাবে বাজেট বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক ক্ষেত্রে গতি আনা সম্ভব হবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, এই বাজেটের সবচেয়ে সুন্দর দিক হলো এর দর্শন। আমরা শিক্ষিত এবং আত্মনির্ভরশীল জাতি গঠন করতে চাই। অতীতের মতো কেবল বড় বড় ভৌত অবকাঠামোর পিছনে অন্ধের মতো না ছুটে এবার সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে মানব সম্পদ উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে। মাননীয় স্পিকার, আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমরা সবসময় দেখেছি সেই 87-88 সাল থেকে ওই বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি বাজেট ঘোষণার পরেই আমরা কিন্তু সবসময় একটা জিনিস দাবি করতাম, সেটা হলো শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিতে হবে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে এবার কিন্তু আমাদের শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন মাননীয় স্পিকার। আমি বিশ্বাস করি বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই শিক্ষা খাতকে সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি যখন ক্ষমতায় এসেছিলেন উনি কিন্তু নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার জন্য নৈশ স্কুল করেছিলেন। বয়স্ক লোকদেরকে শিক্ষা দেওয়ার জন্য উনি নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার জন্য কিন্তু সবচেয়ে বেশি পরিশ্রম করেছিলেন মাননীয় স্পিকার। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই ক্ষমতায় এসেছেন 1991 সালে উনি কিন্তু সর্বপ্রথম গুরুত্ব দিয়েছিলেন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাকে। উনি প্রাথমিকটাকে অবৈতনিক ঘোষণা করেছিলেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি এজন্যই বলতে চাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, আমাদের প্রিয় নেত্রীর সুযোগ্য উত্তরসূরি, উনিও কিন্তু এবার বাজেটে সর্বোচ্চ শিক্ষা খাতে বরাদ্দ দিয়েছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কথা একটু বলতে চাই। আমার এলাকা ঢাকার থেকে আমার
এলাকায় যেতে 1 ঘন্টা সময় লাগে। আমার এলাকার দূরত্ব ঢাকার থেকে 80 কিলোমিটার। আমরা কৃষি নির্ভর অঞ্চলের একটা মানুষ। আমাদের এখানে কিন্তু কোনো শিল্প কারখানা নেই। আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে বলবো, আমাদের এই অঞ্চলের, আমাদের ঢাকা ভাঙ্গা যে রাস্তাটি আছে, এটি 4 লেন বিশিষ্ট আছে। এই রাস্তাটি যদি আমরা ভাঙ্গা মংলা, ভাঙ্গা বেনাপোল, ভাঙ্গা বরিশাল 6 লেনে উন্নত করতে পারি, আমরা কিন্তু এখানে একটা শিল্পনগর গড়ে তুলতে পারি। মাননীয় স্পিকার, আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আবেদন জানাবো, আপনারা গোপালগঞ্জের দিকে একটু নজর দিবেন। গোপালগঞ্জে সত্যি সত্যি অনেক অবকাঠামো আছে, অবকাঠামোর উন্নয়ন হয়েছে, কিন্তু মূলত সেই অবকাঠামোর ভিতরে সেই অবকাঠামো পরিচালনা করার জন্য যা যা দরকার সেরকম কোনো কিন্তু ব্যবস্থা নেই। মাননীয় স্পিকার, আমি জামাতে ইসলামের একজন বন্ধুর কথা বলতে চাই। আমরা 71 দেখিনি, আমরা আমাদের মুরব্বীদের কাছে 71-এর কথা শুনেছি। আমাদের 86 সাল দেখার সুযোগ হয়েছে, আমাদের 93 সাল দেখার সুযোগ হয়েছে, আমাদের 2008 সাল দেখার সুযোগ হয়েছে। সর্বোপরি এখন আমরা ওনাদের চেহারা দেখছি। আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য, এতদিন অনেকেই গুপ্ত ছিলেন, তারা এখন প্রকাশ্যে রাজনীতি করছে। এ কারণেই আমাদের অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন সিরাজগঞ্জ 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান, আপনার সময় 30 মিনিট, 30 মিনিটস। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার কথা বলার শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 47, 71, 90 এবং 24-এ যারা জীবন দিয়েছেন, এবং আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের নেতা, সাবেক মন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ ফেসিবাদের আমলে জামাত এবং বিএনপি সহ বাংলাদেশের নির্যাতিত মানুষেরা যারা জীবন দিয়েছেন, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমাদের এখন বাজেট অধিবেশন চলছে, বাজেটের উপরে আলোচনা চলছে। বাজেটে অনেকেই বলছেন, আমাদের সরকারি দলের মাননীয় সদস্যবৃন্দ, যে এবারের বাজেট এত ভালো হয়েছে যে কেউ মিছিলও করে নাই, কেউ দামও বাড়ে নাই। আমি মনে করি কথাটা মোটেই সঠিক নয়। দামও বেড়েছে, মিছিলও হয়েছে। দাম এখন বাড়বে কেন? দাম তো আগেই বাড়ায় দিয়েছেন। কারণ তেলের দাম, গ্যাসের দাম, বিদ্যুতের দাম এটা আগেই বৃদ্ধি হয়েছে, তখন মিছিল শুরু হয়েছে। এবং বাজেট পেশ করার পরেও কিন্তু মিছিল হয়েছে। কাজেই দাম বাড়ে নাই। দাম, এই যে আমার হাতে এখানে একটা তালিকা আছে, আপনি যে সময় দিয়েছেন এই সব তালিকা বলা যাবে না কোন কোন জিনিসের দাম বাড়ছে, তারপর 2-1টার কথা বলি আর কি। মাননীয় স্পিকার, এলপিজি গ্যাস এটা বৃদ্ধি হয়েছে, আগে ছিল 1341 টাকা, এখন হচ্ছে 1728 টাকা, বৃদ্ধি হয়েছে 28.9 টাকা, তার মানে 29 টাকা। এরপরে ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে প্রতি লিটারে 15 টাকা। কেরোসিনের তেলের দাম বৃদ্ধি হয়েছে প্রতি লিটারে 18 টাকা। এরপরে পেট্রোলের দাম বৃদ্ধি হয়েছে প্রতি লিটারে, আগে ছিল 116 টাকা, এখন হচ্ছে 135 টাকা, 19 টাকা বৃদ্ধি হয়েছে। এইভাবে যদি আমি ধরি, ডিমের দাম প্রতি 1 ডজন ডিমের দাম ছিল আগে আপনার, ব্রয়লার মুরগির ডিম ছিল 100, প্রতি কেজি ছিল মুরগি 185 টাকা, এখন হচ্ছে 200 টাকা। ডিম ছিল 1 ডজন 135 টাকা, এখন হচ্ছে 145 টাকা। পেঁয়াজের দাম আগে ছিল 50 টাকা, এখন ছিল 58 টাকা। সোনালী মুরগি প্রতি কেজি ছিল 300 টাকা, এখন 400 টাকা। এখন আমাদের সরকারি দলে বন্ধুরা আসলে আদৌ বাজারে যান কিনা, এটা হলো প্রশ্ন আর কি। বাজারে গেলে তো এটা টের পাইতেন আর কি। মাননীয় স্পিকার, এরপরে ওনারা অনেকেই বলছেন যে আমরা বলছি গরিব মারার বাজেট, এটা আসলেই গরিব মারার বাজেট। আমি লুটপাটের বাজেটের কথা বলতে চাই না, তবে গরিব মারার বাজেট, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনার যে সমস্ত জায়গায় ভ্যাট ধরা হয়েছে, তার মধ্যে মুদির দোকানেও ভ্যাট ধরা হয়েছে। আমাদের নেতা, বিরোধী দলের নেতা বলছিলেন ফকিরকেও ভ্যাট দিতে হয়, কারণ ফকির তো সারাদিন ভিক্ষা করে ওই মুদির দোকানে যায়, তার জিনিস কেনে রাত্রে খাবার জন্য, কাজে তাকেও ভ্যাট দিয়ে তারপরে বাড়িতে যেতে হয় জিনিস কিনে নিয়ে। তাহলে এটা কি গরিব মারার বাজেট বলতে হবে না? ভিক্ষা করে সে তাকেও ভ্যাট দিতে হয়। মাননীয় স্পিকার, এরপরে আমাদের মাননীয় অর্থমন্ত্রী বাজেটের
উপর যে সংবাদ সম্মেলন করছিলেন, সেই সংবাদ সম্মেলন উনি খুবই ক্লিয়ার করে একটা সত্য কথা বলছেন। উনি বলছেন অর্থনীতি ঘুরে দাঁড়াবে চতুর্থ বছরে। তার মানে এই বাজেট ভালো বাজেট নয়। ভালো বাজেট যদি হইতো তাহলে এই বছরই অর্থনীতি ঘুরে দাঁড়াইতো, কিন্তু এটা চতুর্থ বছরে যা অর্থনীতি ঘুরে দাঁড়াবে। তার মানে 3 বছর বাংলাদেশের মানুষকে কষ্ট করতে হবে। বাংলাদেশের মানুষ যা আগে কষ্টে ছিল ওই রকম কষ্টে বাংলাদেশের মানুষকে আবারও থাকতে হবে। মাননীয় স্পিকার, এরপরে আমি বাজেটের ব্যাপারে, বাজেটে এবার জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.5, কিন্তু বিশ্বব্যাংকের পূর্বাভাস হলো এবারে ম্যাক্সিমাম জিডিপি বৃদ্ধি পেতে পারে 4.6। মূল্যস্ফীতির হার ধরা হয়েছে 7.5, কিন্তু ইতিমধ্যেই মার্চ থেকে যদি আমরা ধরি, ফেব্রুয়ারি বাদই দিলাম, মার্চ এপ্রিল মে বৃদ্ধি হয়ে এখন হয়েছে 9.42। তাহলে আমাদের যে জিডিপি এবং মুদ্রাস্ফীতির যে হার ধরা হয়েছে এটা কিন্তু ইতিমধ্যেই ফেল করেছে। কাজেই এটা যে জনবান্ধব বাজেট এটা বলার কোনো সুযোগ এখানে নাই। মাননীয় স্পিকার, এবছরে এডিবির, যেটা গত 1 বছরে 11 মাসে এডিবির বাস্তবায়ন হয়েছে 48.23%। 1 মাসে 1 লাখ কোটি টাকা ব্যয়ের চাপ, উন্নয়ন খরচে বড় স্থবিরতা, বেশ কয়েকটি মন্ত্রণালয় বরাদ্দের 1/3 ব্যয় করতে পারেননি। তাহলে যদি উন্নয়ন বরাদ্দ যদি বাস্তবায়িত হয় 48.23%, তাহলে 51%-এরও বেশি কিন্তু এখনো অবাস্তবায়িত রয়ে গেছে। কিন্তু মাস বাকি আছে কয়টা? এটা হলো 11 মাসের রিপোর্ট, 1 মাস। তাহলে 1 মাসে এই টাকা কিভাবে বরাদ্দ হবে? এবং এই যে তড়িঘড়ি করে বরাদ্দ, এই জায়গায় অফিসে আদালত থেকে শুরু করে সর্বত্রই লুটপাট হবে। এবং এই না হলে লুটপাট না করলে এত টাকা খরচ করবে কিভাবে? 11 মাসে 48% খরচ হয়েছে, আর 1 মাসে 51-52% খরচ হবে কিসের ভিত্তিতে? মাননীয় স্পিকার, সুতরাং এই বাজেট আসলে জনবান্ধব নয়, এটা আমরা বলতে পারি। মাননীয় স্পিকার, বাংলাদেশের বর্তমানে যে অবস্থা, আমাদের মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন, কিন্তু বাংলাদেশের মানুষের উপর যে হিউজ পরিমাণ ঋণ রয়েছে এই ব্যাপারে কিন্তু কোনো কথা উনি বলেন নাই। শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,88,704 কোটি টাকা, যা মোট ঋণের 32%, 26% টাকা। এটার বিরাট ব্যাপার। অথচ আপনার 3% কম খেলাপি ঋণ এমন ব্যাংকের সংখ্যা খুবই কম। কেবলমাত্র খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলো ঝুঁকির মাত্রা বেড়েছে। 3% কম হইলেই বিদেশিরা এটাকে ঝুঁকিপূর্ণ মনে করে, আর এখানে আমাদের এখন 32.26% আসলে ঋণের মোট ঘাটতি কিন্তু রয়েছে, সমান খেলাপি ঋণ রয়েছে, যেটা 2009 সালের জানুয়ারিতে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, এর আগে আমাদের 4 দলীয় জোট সরকারের পরে ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র 22,000 কোটি টাকা, 22,481 কোটি টাকা। কিন্তু এখন ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,88,704 কোটি টাকা। তাহলে দেখা যাচ্ছে এই টাইমে খেলাপি ঋণের পরিমাণ কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি হয়েছে। কিন্তু এই ব্যাপারে বাজেটের কিন্তু এই খেলাপি ঋণের ব্যাপারে আসলে তেমন কোনো তথ্য আমরা পাইনি। মাননীয় স্পিকার, এবছরে এই সরকার ক্ষমতা আসার পরে যে বিদেশের ঋণ পরিশোধ করা হয়েছে, ঋণের টাকা দিয়ে ঋণ পরিশোধ, এটা একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে, যেটা আগামী কয়েক বছরের মধ্যে অনেক গুণ বৃদ্ধি পাবে। প্রায় 4 লক্ষ কোটি টাকা ঋণ পরিশোধ করতে হবে, যেটা আমাদের মতো দেশে কোনোভাবেই সম্ভব নয়। সম্মানিত মাননীয় স্পিকার, এই হলো আমি বাজেটের উপর কয়টা কথা বলার পর। বাংলাদেশে
বাজেট বাস্তবায়নের, বাংলাদেশের সমস্যার সমাধানের ক্ষেত্রে সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি গত 3 মাসের রিপোর্টে 100 দিনে খুন হয়েছে 605 জন, অপহরণ হয়েছে 196 জন। এটা হলো টিআইবির রিপোর্ট, এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে খুন যে হয়েছে 605 জন, এর মধ্যে সরকার দলের লোক খুন হয়েছে 288 জন। তাহলে সরকার দলের লোক খুন করলো কারা আর খুন হইল কারা? তাহলে দেখা যাচ্ছে যা হত্যাকাণ্ড হয়েছে, খুনের ঘটনা বাংলাদেশে যা ঘটেছে, এর প্রায় অর্ধেক মানুষ কিন্তু সরকার দলীয় হয়েছে। এর অর্থ হলো নিজের দলের লোকদেরকে নিজেরাই মেরেছে। এটাই যদি হয়, তাহলে যে সরকারের কাছে নিজের দলের লোকের জীবনের নিরাপত্তা নাই, সেই সরকারের কাছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনের কি নিরাপত্তা আশা করা যেতে পারে? মাননীয় স্পিকার, এবং ধর্ষণের শিকার হয়েছে, এর বিস্তারিত রিপোর্ট আমাদের কাছে আছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আলহামদুলিল্লাহ উনি সব দিক দিয়ে দক্ষ, উনি সব মন্ত্রণালয়ে কিন্তু প্রক্সি দেন, কিন্তু উনি আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে আমি মনে করি ব্যর্থ হয়েছে। তার কারণ উনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারেন নাই। গত পরশুদিনও আপনার সব পত্রিকায় এসেছে, লক্ষ্মীপুরে মা এবং 3 জন মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী সহ 3 বোন এবং মাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এটা কতটুকু এটা মানুষের জান মাল ইজ্জত আবরু নিরাপত্তা বিধান করতে পারছে, এটা কিন্তু আমরা আসলে কেউই বুঝতে পারছি না। মাননীয় স্পিকার, মাদকের ব্যাপারে এই এখনই একটা বিল দেখলাম যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিল আনছেন মাদকের বিরুদ্ধে, কিন্তু মাদক আজকে এই পার্লামেন্টের আমরা সবাই, সরকারি দল বিরোধী দল, আমরা কিন্তু সবাই ঐক্যমত পোষণ করেছি যে মাদক একটা ক্যান্সার, এই ক্যান্সারের মতো একটা জাতিকে ধ্বংস করে খাচ্ছে, কিন্তু মাদক বন্ধ হচ্ছে না। মাদক সেবী এবং মাদক সেবীর সংখ্যা এখন একটা রিপোর্ট অনুযায়ী 83 লাখ, এর সিংহভাগই হলো যুবক। কাজেই দেরিতে হলেও আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাদকের বিরুদ্ধে বিল আনছেন। আমরা আশা করব এই বিল বাস্তবায়নের মধ্য দিয়ে, আইন পাশ করার মধ্য দিয়ে বাংলাদেশের মাঠে থেকে মাদক চিরতরে বিদায় নেবে ইনশাআল্লাহ, নেওয়া উচিত। এটা নিতে হলে মাদক সেবী চাইতো মাদক সরবরাহকারীদেরকে আগে চিহ্নিত করতে হবে, এবং মাদক যে দেশ থেকে আসছে এই আশাটা বন্ধ করতে হবে, এটাও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। তাহলে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে মারাত্মকভাবে, দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, আবার মাদকের সয়লাভও হয়েছে, কিন্তু এটাও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেই রিলেটেড। এজন্য এই আইন পাশ করার মধ্য দিয়ে আমরা আশা করব মাদক বাংলাদেশ থেকে চিরদিনের জন্য বিদায় নেবে, আমাদের দেশের যুবকরা মাদকের এই নেশা থেকে রেহাই পাবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, একটা কথা আমরা আগেও বলেছি এবং বলতেই হবে, সেটা হলো গণভোটের রায় বাস্তবায়ন করা। তার কারণ গণভোটের রায় বাস্তবায়ন করা, গণভোট দিয়েছে বাংলাদেশের শতকরা প্রায় 70% মানুষ, এবং আমরা সব দল মিলেই ঐক্যমত কমিশনে আমরা সবাই একমত হয়েছি সংস্কারের জন্য, এবং কি কি সংস্কার হয়েছে এটা গণভোটের সময় পাবলিকলি জানানো হয়েছে, এবং তার ভিত্তিতে মানুষ ভোট দিয়েছে। এবং কিন্তু আমরা লক্ষ্য করছি এই গণভোট এই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জোরে বাতিল করা হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ ওনারা বলেছেন যে সংবিধানের সাথে সাংঘর্ষিক। একথা মোটেই সঠিক নয়। তার কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময় গণভোট হয়েছে, এরশাদ সাহেবের সময় গণভোট হয়েছে, এরপরে বেগম খালেদা জিয়ার সময় গণভোট হয়েছে। তখন তো সংবিধানে গণভোটের কথা ছিল না। তখন ওইটা যদি কার্যকর হয়, এখন কার্যকর হইতে অসুবিধা কি? কার্যত অসুবিধা থাকার কোনো কারণ নেই। কিন্তু গণভোটে মানুষ রায় দিয়েছে, গণভোটকে পাশ কাটাইয়ে আসলে
আমি গণভোটের ব্যাপারে একটা কথা বলতে চাই। আমাদের সরকার দলীয় বন্ধুরা হয়তো রাগ করবেন, রাগ করলেও বলতে হয়। কেয়ারটেকার সরকার 90-র গণ আন্দোলনে জামাত ইসলামী সহ 3 জোটের রূপরেখা ছিল। যারাই ক্ষমতায় আসবে তারা কেয়ারটেকার সরকারের বিল পার্লামেন্টে এনে সংবিধানে সংযোজন করবেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি জামাত ইসলামীর সমর্থন নিয়ে 91 সালে যে সরকার হয়েছিল ওনারা কিন্তু এটা করেন নাই। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এক পর্যায়ে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে 1 মাসের সরকার ছিল। কেয়ারটেকার বিল কিন্তু সংবিধানে সংযোজিত হয়েছে এবং আশা করি আবারও সংযোজিত হবে এবং অলরেডি হয়ে গেছে সুপ্রিম কোর্টের রায়ের মধ্য দিয়েই। তা আমি যে কথা বলছিলাম, গণভোটের রায় এটা বাংলাদেশের শতকরা 70% মানুষের দাবি। কাজে এই রায় বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব মেইনলি। সরকার যদি এই রায় বাস্তবায়ন করার ক্ষেত্রে গড়িমসি করে তাহলে খুবই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এইটার পরিণতি খুব ভালো হবে না। তার কারণে দেশের জনগণ গণরায় দিয়েছে, গণভোটকে বিজয়ী করেছে এবং এই দেশের মানুষ গণভোট কার্যকর হোক এটা চায়। এবং আজকের এই মহান সংসদে আমি সরকারি দল, বিরোধী দল, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, এই গণভোটের রায় যদি বাস্তবায়িত হয় কারোরই তো অসুবিধা হওয়ার কথা না। আমরা তো ঐক্যমত কমিশনে সবাই ঐক্যমত হয়েই আমরা ঐক্যমত পোষণ করেছি এবং তার ভিত্তিতেই জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। জুলাই অধ্যাদেশ যতদিন পর্যন্ত কার্যকর না হবে ততদিন পর্যন্ত এ ব্যাপারে জনগণের মধ্যে একটা দ্বিধাবিভক্তি থেকেই যাবে। এজন্য আমি সরকারের কাছে অনুরোধ জানাবো অবিলম্বে এই গণভোটের রায় কার্যকর করা হোক। মাননীয় স্পিকার, যে বিষয়ে মাননীয় স্পিকার এরপরে আমি যে বক্তব্যটি রাখতে চাই, কওমি মাদ্রাসার 12 থেকে 14 লক্ষ ছাত্র রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে। এই 12 লক্ষ 14 লক্ষ ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য বাজেটে বরাদ্দ থাকতে হবে। তার কারণ, তবে এক্ষেত্রে একটা কথা বলি, ভারতে এইখানে কোনো বৈষম্য করা যাবে না, বরাদ্দ থাকতে হবে। তবে হায়াতুল উলিয়া যারা তাদের বোর্ড আছে এদের সাথে আলাপ আলোচনা করেই এই বরাদ্দ কিভাবে কাজে লাগানো যায় এ ব্যাপারে বাস্তবায়ন করতে হবে। মাননীয় স্পিকার, বাজেট আমাদের নেতা আগেও বলেছেন, আমিও আবার বলছি, বাজেট জানুয়ারি থেকে ডিসেম্বর ক্যালেন্ডার অনুযায়ী হওয়া উচিত। এটার একটু আগেই আমি এর প্রমাণ দিয়েছি। যদি জানুয়ারি টু ডিসেম্বর হয় তাহলে এই যে ফাঁকফোকর খোঁজার, এই যে রেইনি সিজনে যে আপনার তড়িঘড়ি করে 1 মাসে 51% বাস্তবায়নের যে তাগিদ, এইটা আর তখন থাকবে না। এর সাথে সাথে আমি এ অনুরোধও জানাবো যে বাজেট প্রতি 3 মাস অথবা 4 মাস অন্তর অন্তর পর্যালোচনা হওয়া উচিত পার্লামেন্টে, যে বাজেট কতটুকু ব্যয় হলো, কত বাজেট নির্ধারিত ছিল, কত বাজেটের ব্যয় হয়েছে। মাননীয় স্পিকার, সরকারকে একটা বিষয়ে অবশ্যই ধন্যবাদ দিতে হবে যে অল্প হলেও ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে, যদিও সেটা খুবই কম। আমি আজকের এই মহান সংসদে আমি শুধুমাত্র ইমাম মুয়াজ্জিন নয়, অন্যান্য ধর্মেরও যে উপাসনালয় আছে সেই সমস্ত জায়গায় যারা দায়িত্ব পালন করছেন, পুরোহিত বা পাদ্রী যারা দায়িত্ব পালন করছেন, এবং সারা দেশেই যার যার অবস্থান অনুযায়ী আমি বেতন নির্ধারণ করার জন্য আমি এই মহান পার্লামেন্টে দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের দেশের বেশিরভাগ মানুষ যারা ইসলাম জানে, চর্চা করার চেষ্টা করে, এরা কিন্তু ছোটবেলায় ফোরকানিয়া মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা থেকেই তাদের এই যাত্রাটা শুরু হয়। কাজেই
কিন্তু এই ইবতেদায়ী মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরা খুবই অবহেলিত। কাজে আমি মহান সংসদে আপনার মাধ্যমে আমি দাবি জানাচ্ছি যে ইবতেদায়ী মাদ্রাসা একটু যাচাই বাছাই করে এগুলোকেও সরকারিকরণের জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, জুলাই শহীদদের সাথে গত 16 বছরে জুলাই শহীদদের জন্য একটি ভাতা নির্ধারণ করা হয়েছে। আমি এর জন্য সরকারকে মোবারকবাদ জানাই। কিন্তু জুলাই শহীদদের সাথে এই 16 বছরে বাংলাদেশে যত লোক শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, গুম হয়েছে, অপহরণ হয়েছে, এদেরও একটি নির্ধারিত পরিমাণ ভাতা নির্ধারণ করে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। মাননীয় স্পিকার, কারিগরি শিক্ষা ব্যবস্থাকে আরো সমুন্নত করার জন্য, শক্তিশালী করার জন্য আমি মহান সংসদে আমি দাবি উত্থাপন করছি। মাননীয় স্পিকার, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে জনপ্রশাসনে আপনারা এর আগেও শুনেছেন, এখন সর্বত্রই দলীয়করণের উৎসব চলছে। এই উৎসব থেকে আমাদেরকে বিরত হইতে হবে। তার কারণ আমরা লক্ষ্য করছি গত ফেসিবাদের আমলে যে সকল ফেসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, তারা এখনো স্ব জায়গায় আছেন এবং তাদের প্রমোশন হচ্ছে এবং তারা ভালো জায়গায় পোস্টিং পাচ্ছেন। কিন্তু এই 16 বছরে যারা নির্যাতিত হয়েছেন, ওএসডি হয়েছিলেন, এদেরকে আবার ওএসডি করা হচ্ছে, এদেরকে আবার অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং দিয়ে তাদেরকে নির্যাতনের শিকার হতে হচ্ছে। কাজেই আমি আজকের এই মহান সংসদের মাধ্যমে আমি সরকারের কাছে আহ্বান জানাবো। আমাদের শিক্ষামন্ত্রী এর আগে ছিলেন, এখন অবশ্য উনি নাই, এরপরে আমাদের স্বাস্থ্যমন্ত্রীও নাই। আমি আপনার মাধ্যমে আমি তাদেরকে অবহিত করতে চাই, আজকে সর্বত্রই যে দলীয়করণের যে উৎসব চলছে, আমরা তো এর আগেও বলেছি, এমনি জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, বিশ্ববিদ্যালয় সমূহ দলীয় লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন আমরা লক্ষ্য করছি প্রশাসনেও সর্বত্রই দলীয়করণ উৎসব চলছে এবং একটা বিশেষ শ্রেণীকে অবমূল্যায়ন করে, আবারও আগেও তারা নির্যাতিত ছিল, এখনো তারা নির্যাতনের শিকার হচ্ছে। এর থেকে বেরিয়ে আসার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা এর সাথে সাথে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি, শেখ হাসিনা দীর্ঘ 16 বছর, প্রায় 16 বছর ফ্যাসিবাদী শাসন চালিয়েছিল। এক পর্যায়ে ছাত্র জনতার আন্দোলনের মুখে তিনি দেশ থেকে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন। কিন্তু আজ পর্যন্ত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারেরও 5 মাস, শেখ হাসিনা সহ ফ্যাসিবাদের দোসর যারা বিদেশে পালিয়ে গেছেন তাদেরকে গ্রেপ্তার করে দেশে আনার কোনো কার্যকর উদ্যোগ এখন পর্যন্ত গ্রহণ করে নাই। আমি মহান সংসদে আপনার মাধ্যমে আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই, শেখ হাসিনা সহ যারা বহু খুনের মামলার আসামি, ইতিমধ্যে তার সাজাও হয়েছে, তিনি সহ তাদেরকে, ফ্যাসিবাদের দোসর যারা ছিলেন তাদেরকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে এবং বিচারের মুখোমুখি করে বিচার কার্যক্রম যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার জন্য আমি আপনার মাধ্যমে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, শরীফ ওসমান হাদি ফ্যাসিবাদী আমলের পরে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বক্তৃতায়, বাইরে সম্ভবত এক বক্তৃতায় শুনলাম, ওসমান হাদির খুনিদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে ফিরিয়ে আনা হবে। আমার প্রশ্ন হলো, ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন? এটা তো আলোচিত ঘটনা। অবিলম্বে ওসমান হাদির খুনিদেরকে, যারা গ্রেপ্তার হয়েছে এবং যারা গ্রেপ্তার হয় নাই, তাদের দেশে থাকুক অথবা বিদেশে থাকুক, তাদেরকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে
আইনের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা যদি সব মিলে যদি চিন্তা করি তাহলে আমাদের এই বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ। এই বাংলাদেশে এখন বড় সমস্যা হলো দুর্নীতি, কিন্তু দুর্নীতি বন্ধ করার জন্য কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই। দুর্নীতি কমিশন এখন পর্যন্ত গঠন করা হয় নাই, গুম কমিশন এখন পর্যন্ত গঠন করা হয় নাই, অথচ এগুলি সবই কিন্তু ছিল, কিন্তু এগুলিকে এরা পদত্যাগ করেছে সরকারের সিদ্ধান্তের কারণেই, অথবা সরকারের সিদ্ধান্তের প্রতি তারা প্রতিবাদ স্বরূপ তারা পদত্যাগ করেছে। মাননীয় স্পিকার, এক্ষেত্রে আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন সেই বাজেটের মধ্যেও দুর্নীতি দমন কমিশন, খুন গুম কমিশনের ব্যাপারেও আলাদা করে কোনো বাজেট রাখা হয়েছে বলে এটা প্রতীয়মান হয় নাই। মানবাধিকার কমিশন সহ মাননীয় স্পিকার, আমরা আজকের এই মহান সংসদে বাজেট অধিবেশনে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, এই সমস্ত মানবাধিকার কমিশন, দুর্নীতি কমিশন, খুন গুম কমিশনে বাজেট বরাদ্দের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, এর সাথে সাথে আমরা বাজেটের পাশাপাশি মাননীয় স্পিকার আরেকটা কথা বলতে হয়, দুর্নীতি মুক্ত এজন্যই করতে হবে, গত 25 সালে বাংলাদেশ থেকে টাকা পাচার হওয়ার একটা নিরাপদ রাখার জায়গা হলো সুইস ব্যাংক। সুইস ব্যাংকে 12,000 কোটিরও বেশি টাকা এই বাংলাদেশ থেকে গত 1 বছরে পাচার হয়েছে। যদি এটা কারা করলো, যদিও এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল, কিন্তু এইটা বের করার দায়িত্ব বর্তমান সরকারের। কিন্তু বর্তমান সরকার এই টাকা পাচারকৃত টাকা ফেরত আনার ব্যাপারে কি কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন? বাংলাদেশের আপনার সরকার দলীয় একজন সংসদ সদস্য যিনি বড় অর্থনীতিবিদ, উনি বলেছেন বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার এখন বেহাল দশা, এবং ব্যাংকিং ব্যবস্থার বেহাল দশার অন্যতম কারিগর হলো এবং ব্যাংক লুটেরা এস আলম। শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে তিনি 85,000 কোটি টাকা লুট করে নিয়ে গেছেন, অন্য অন্য ব্যাংক থেকে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা উনি লুটপাট করে নিয়ে গেছেন। আমাদের জন্য দুর্ভাগ্য, এই টাকা ফেরত আনার জন্য সরকার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। আরো দুর্ভাগ্য আমাদের জন্য, একজন প্রভাবশালী মন্ত্রী এই ব্যাংক ডাকাত এস আলম অন্যায়ভাবে অবৈধভাবে 11,000-এর মতো কর্মচারী নিয়োগ করেছিলেন। এই মহান পার্লামেন্টে এই কর্মচারীদের চাকরি ফেরত দেওয়ার জন্য দাবি জানিয়েছেন একজন প্রভাবশালী মন্ত্রী। মাননীয় স্পিকার, এর দ্বারা কি বোঝা যায়? এর দ্বারা এটাই বোঝা যায় যে এই ব্যাংক ডাকাতের সাথে ওই মন্ত্রীর কোনো না কোনো ভাবে যোগসূত্র থাকতে পারে, নইলে এই কর্মচারীদের আজ পর্যন্ত উনি ছাড়া আর কেউ এই চাকরি ফেরত দেওয়ার কথা বলে নাই। আমাদের নেতা, বিরোধী দলীয় নেতা এ ব্যাপারে কথা বলেছেন যে মিনিমাম নিয়মটুকু রক্ষা করে ওই চাকরি তাদেরকে দেওয়া হয় নাই। মাননীয় স্পিকার, কাজেই বর্তমান ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে কিন্তু একটা সুযোগ দিয়েছিল যে আসা পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু তারা সেই সুযোগ গ্রহণ করেন নাই। সুযোগ গ্রহণ তারা দুইটা কারণে করেন নাই। হয়তো একটা, তারা মনে করছেন গেলে পারে কোনো মিনিমাম পরীক্ষা হলেও তারা পাশ করতে পারবে না, অথবা মনে করছেন যে চাকরি তাদের হয়তো সরকার তাদেরকে আবার দেখে দিয়ে দেবে। আমি মনে করি কোনোটাই একটা দেশের জন্য, ব্যাংকিং ব্যবস্থার জন্য মোটেই ভালো নয়। মাননীয় স্পিকার, কাজেই এস আলম নয়, আরো যত ব্যাংক লুটেরা আছে, আরো যত দুর্নীতিবাজ আছে, এই যে প্রায় 30 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে, এই পাচারকৃত টাকা ফেরত আনার জন্য সরকারকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এটা সরকারেরই দায়িত্ব, বিরোধী দলও পারবে না, অন্য মানুষ তো পারার প্রশ্নই আসে না। কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করছি যে এই যে 30 লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে সরকার কিন্তু তেমন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন নাই। এবং
ওই কথা আর বলতে চাই না। অর্থমন্ত্রী নিজেই যে ঋণ খেলাপিদের কথা বলছেন, কাজেই ওটা আর না বলে আবার নতুন বিতর্কে যেতে চাই না। তবে আমি আপনার মাধ্যমে সরকারের কাছে এই আহ্বান জানাতে চাই, এই বাংলাদেশটা আমার, আপনার, আমাদের সবার। দুর্নীতি যে দলেরই হোক, দুর্নীতিবাজরা কোনো দলের লোক হতে পারে না। এরা দেশের শত্রু, জনগণের শত্রু। এদেরকে না বলতে হবে এবং দুর্নীতি করে পাচারকৃত টাকা এই বাংলাদেশে আবার ফেরত আনতে হবে। কাজেই আসুন আমরা সবাই মিলে গড়ি বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, দখলবাজ মুক্ত, আধুনিক, মানবিক, বাসযোগ্য সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলব। এটাই হোক আমাদের অঙ্গীকার। আল্লাহ হাফেজ। আমাদের স্লোগান আপনারা শুনছেন নিশ্চয়ই। আমাদের স্লোগান এসো একসাথে গড়ি দেশ, সবার একসাথে গড়ি বাংলাদেশ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন পঞ্চগড় 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নওশাদ জমির। জনাব মোহাম্মদ নওশাদ জমির, আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে একটি গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির বাজেট প্রণয়ন করার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি সফলভাবে দুটি দেশ সফল করে এসে বাংলাদেশের সুনাম আবার বয়ে নিয়ে এসেছেন। মাননীয় স্পিকার, আমি ম্যাগনা কার্টা থেকে আরম্ভ করে বস্টন টি পার্টি পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই একটা কথা ছিল, সেটা হচ্ছে যে নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন। আজকে বাংলাদেশে এই জুলাই অভ্যুত্থান বা বিপ্লবের পরে আজকে এই মহান সংসদে আমরা যারা বসতে পেরেছি, একটি সুন্দর গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আমরা বসেছি এবং সেই নির্বাচনের পরে মাননীয় অর্থমন্ত্রী যেই বাজেট পেশ করেছেন, সেই বাজেটটি বাংলাদেশ রাষ্ট্রের পুনর্মেরামতের প্রথম রূপরেখা বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আইনের এবং কর আইনের ছাত্র হিসেবে আমি এটুকু আপনার কাছে উল্লেখ করতে চাই যে কর আইনের যে দর্শনগুলো আছে তিনটি, একটি হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি, ইউটিলিটেরিয়ানিজম বা উপযোগবাদ যেটা জেরেমি বেন্থামের কিংবা জন রোলসের যে ন্যায়ভিত্তিক তত্ত্ব, এই তিনটি তত্ত্বের সমন্বয় আজকে আমরা এই বাজেটের মধ্যে দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, সেজন্য আমি আন্তরিকভাবে মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আজকে বাজেট ডেফিসিট নিয়ে অনেক কথা বলা হয়েছে, তা আমি এটার উত্তরে শুধু এটুকু বলতে চাই যে পৃথিবীর যে কোনো দেশের দিকে তাকিয়ে দেখুন এবং পৃথিবীর সবচেয়ে ধনী যে দেশটা আমেরিকা যুক্তরাষ্ট্র, সেটার দিকে তাকিয়ে দেখুন। 2026 সালে তাদের বাজেট ডেফিসিট $1.2 ট্রিলিয়ন এবং দ্বিতীয় ধনী দেশ জাপানের এই মুহূর্তে বাজেট ডেফিসিট 1.3 ট্রিলিয়ন ইয়েন। তো মাননীয় স্পিকার, বাজেট ডেফিসিট একটা বাজেটের স্বাভাবিক অংশ, এটা খুব অস্বাভাবিক কিছু নয়। আমি যে জায়গাটায় যেতে চাচ্ছি সেটা হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী অত্যন্ত সাহসিকতার সঙ্গে যে দু একটি জিনিস আমাদের বাজেটে উল্লেখ করেছেন। একটি হচ্ছে যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও বা স্থূল আভ্যন্তরীণ উৎপাদন বা এই রেশিওটা অত্যন্ত কম বলে তিনি উল্লেখ করেছেন এবং এটা সত্যটা তিনি সবার সামনে, জাতির সামনে এবং সংসদের সামনে তুলে ধরেছেন এবং এটা থেকে কিভাবে বের হওয়া যায় সেটার একটা প্ল্যানিং বা সেটার একটা বাস্তবায়নের চিত্র তিনি এখানে দিয়েছেন। তিনি আশা করেছেন যে আমরা 10.2% এই ট্যাক্স জিডিপি রেশিওতে ইনশাল্লাহ আমরা যেতে পারবো এবং এটা থেকে উত্তরণের জন্য আমাদের ট্যাক্স ক্ষেত্র বাড়ানোর ক্ষেত্রে তিনি একটা যুগান্তকারী পদক্ষেপের কথা এখানে বলেছেন যে আমাদের যে অনানুষ্ঠানিক অর্থনীতি আছে, যেটা বাংলাদেশের শতকরা 28% থেকে 40% অর্থনীতির জন্য দায়ী, মানে তারা কাজ করে, সেই অনানুষ্ঠানিক অর্থনীতিকে তিনি আনুষ্ঠানিকতার মধ্যে আনতে চেয়েছেন এবং আমি বিশ্বাস করি এটা যদি সম্ভব হয় বাংলাদেশের আগামীতে বাজেটের ইনশাল্লাহ কোনো অভাব হবে না। মাননীয় স্পিকার, আমি আপনাকে উদাহরণ দিতে পারি,
সেটা হচ্ছে যে আপনার এই মুহূর্তে আমাদের জিডিপি হচ্ছে $510 বিলিয়ন। যদি আমাদের এইখানে আমরা 10% আমাদের ট্যাক্স জিডিপি রেশিও হয়, এই মুহূর্তে আমাদের আহরণ হচ্ছে ট্যাক্সের থেকে মাত্র $36 বিলিয়ন। কিন্তু এটা যদি আমরা 10%-এ যেতে পারি তখন আরো $13 বিলিয়ন বেড়ে যাবে। আমরা যদি 12%-এ যেতে পারি সেক্ষেত্রে এটা আরো $23 বিলিয়ন অর্থাৎ $61 বিলিয়ন হবে। তখন আমাদের বিদেশি ঋণের উপরেও ইনশাল্লাহ নির্ভর করতে হবে না। এখন বাস্তবায়নটা কিভাবে করবেন সেটারও একটা দিক নির্দেশনা কিন্তু তিনি দিয়েছেন। যেমন এখানে ক্যাশলেস একটা অর্থনীতির কথা আমরা আস্তে আস্তে ভাবছি। মানে স্পিকার, এটা আমরা ভারতে দেখেছি, সুইডেনে দেখেছি, মালয়েশিয়াতে দেখেছি। বিভিন্ন দেশে এই ক্যাশলেস অর্থনীতির মাধ্যমে ব্যাপকভাবে কর আহরণ বেড়েছে। যেমন ভারতে 2019 সালে আপনার আয় ছিল 21 লক্ষ কোটি রুপি। 2025 সালে তারা ক্যাশলেস করার পরে তাদের আয় হয়েছে 213 লক্ষ কোটি এবং 1660 কোটি লেনদেন তারা করেছে। মাননীয় স্পিকার, ব্লক চেইন, যেটা অটোমেশনের কথা মাননীয় অর্থমন্ত্রী বলেছেন, এই ব্লক চেইনের মাধ্যমে যে গোল্ডেন আপনার চায়নাতে যেটা আমরা দেখেছি মাননীয় স্পিকার, যে ব্লক চেইনের মাধ্যমে তারা তাদের অর্থনীতিকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে গোল্ডেন ট্যাক্স সিস্টেম 2021 সাল থেকে, সেখানে তারপরের থেকে আপনার এখানে কোনো এই যে দুর্নীতির সুযোগটা একেবারেই বন্ধ হয়ে যায় এবং তার ফলে মাননীয় স্পিকার তাদের ট্যাক্স আহরণ অনেক বেশি বেড়ে গেছে এবং বাংলাদেশও সেই পথেই হাঁটছে এবং ইনশাআল্লাহ আমাদের এই সুযোগ্য প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সেদিকেই এগিয়ে যাবে। আমি আরেকটা কথা একটু বলতে চাই মাননীয় স্পিকার, যে আমাদের এখানে আমাদের এই হিসাব রক্ষণের ব্যাপারে আমাদের আইনটাকে আরেকটু কড়াকড়ি করার প্রয়োজনীয়তা আছে। কারণ কৌটিল্য এই 2000 বছর আগে বলেছিলেন যে আপনার হিসাব রক্ষক যদি দুর্নীতিপরায়ণ হয় তাহলে পরে আপনার প্রকাশ্য শত্রুর চাইতেও সেটা ভয়ঙ্কর। আমাদের হিসাব রক্ষণের ব্যাপারে প্রয়োজনে ফৌজদারি আইনকে সংশোধন করে এই ব্যাপারে ভূমিকা নেওয়ার প্রয়োজন আছে বলে আমরা বিশ্বাস করি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, পিলার 1 এবং পিলার 2 ওইসিডির দুটা বৈশ্বিক চুক্তি বাংলাদেশ স্বাক্ষর করেছে। এই বৈশ্বিক চুক্তির পিলার 2টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ সেখানে একটা মিনিমাম ট্যাক্সেশন সবগুলো কোম্পানির জন্য বলা হয়েছে। এর ফলে যেটা হচ্ছে মাননীয় স্পিকার, আমরা যেই ইনসেন্টিভগুলো বা যেই প্রণোদনাগুলো আমরা বিদেশি বড় বড় কোম্পানিগুলোকে দিতাম, যে ট্যাক্স হলিডে ইত্যাদি, সেইটা আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এখন আমাদের মাননীয় অর্থমন্ত্রীর যেটা বলেছেন যে উদ্ভাবনী শক্তির মাধ্যমে তিনি কিছু অর্থনৈতিক নতুন দিগন্ত চালু করতে চান, তা আমার মনে হয় সেখানে ক্যাশ ক্রেডিট, ট্যাক্স ক্রেডিট কিংবা R&D সাপোর্ট, ট্রেনিং সাবসিডিজ, এগুলো যদি আমরা দিতে পারি ইনশাল্লাহ আমাদের এখানে এই দেশে অবশ্যই আমাদের সে বিদেশি বিনিয়োগ যথেষ্টভাবে আসবে। সর্বশেষে আর দুটো কথা বলছি মাননীয় স্পিকার, আমি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের আইনজীবী ছিলাম। ইসলামিক ফাইন্যান্সের উপরে আমার বিশ্বাস অনেক বেশি। আমি বিশ্বাস করি আমাদের অর্থমন্ত্রী এটা $4 ট্রিলিয়ন বাণিজ্য এই ইসলামিক ফাইন্যান্সের মাধ্যমে হয়। কাজে এটার ব্যাপারে যদি আমরা একটু যদি মনোযোগী হই, 1981 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মক্কা কনফারেন্সে এই ইসলামিক ব্যাংকিং এর ব্যাপারে যথেষ্ট উৎসাহ দিয়েছিলেন এবং তার ফলশ্রুতিতেই বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং হয়েছিল। কাজে আমি বিশ্বাস করি মাননীয় স্পিকার যে এটার মাধ্যমে আমাদের একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভব। মাননীয় স্পিকার, আর দুটি কথা বলে শেষ করতে চাই ইনশাআল্লাহ। একটি হচ্ছে যে সামাজিক সুরক্ষা, বাংলাদেশ কল্যাণমূলক রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে, এটা এই বাজেট দেখলেই বোঝা যায় এবং এটা এই বাজেটে যে বিভিন্ন কার্ড আমাদের সরকার দিচ্ছে মানুষকে, সেটা মানুষকে একটা কল্যাণমূলক রাষ্ট্রের দিকে নিয়ে যাবে। অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন, এটা এই ট্যাক্সের একটা বিশাল বড় ব্যাপার মাননীয় স্পিকার। আমার পঞ্চগড়ের অত্যন্ত হতদরিদ্র মানুষজন এটার মাধ্যমে উপকৃত হবে। এই আমাদের বাজেটে আরো অনেক কিছু ছিল, ডিরেগুলেশন, প্রোগ্রেসিভ ট্যাক্স, সেগুলো নিয়ে বন্ডেড ওয়্যারহাউস যেটা এখন সবার জন্য দেয়া হয়েছে, এর চেয়ে বেশি আর বলতে পারছি না মাননীয় স্পিকার। ভবিষ্যতে আবার বলবো ইনশাল্লাহ। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন লালমনিরহাট 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হাসান রাজীব প্রধান। জনাব মোহাম্মদ হাসান রাজীব প্রধান, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রাহিম।
2026-2027 অর্থ বছরে জাতীয় বাজেটের উপর আলোচনায় অংশগ্রহণের সুযোগ